পাশের ফ্ল্যাট থেকে মারাত্মক চেঁচামেচির আওয়াজ আসছে। বোঝাই যাচ্ছে এরা আজকে আবার ঝগড়া শুরু করেছে। এখন চলবে অন্তত 2 ঘন্টা। ধুর বলে বিছানা থেকে উঠে বসলাম। শুক্রবারের একটা দিন, গলা পর্যন্ত খেয়ে মাত্র জাম্পেস একটা ঘুম দেব বলে শুয়েছি, অমনি শুরু হয়ে গেল যন্ত্রণা। আজ আর কোনো ঘুমটুম হবে না মনে হচ্ছে। পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে। মাস 2 হলো। 2 দিন পর পর গলা ফাটিয়ে ঝগড়া করে 2জন মিলে। ঘন্টা 2 ফুল ভলিউমে চলবে, তারপর আবার সব ঠান্ডা। কি আজব প্রাণী এরা। আমার বউটা এদিক দিয়ে বেশ শান্ত স্বভাবের, চুপচাপ কাজ করে, অবসরে গান শোনে নয়তো বই পড়ে। ঝগড়া টগড়ার মধ্যে একেবারেই নাই। আহা, তোমার মা আমাকে এত বড় কথা বলল, আর তুমি কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকলে। আমি কি বস্তির মেয়ে? পাশের ফ্ল্যাটের ভাবির চিৎকার ভেসে এলো আমার ঘরে। উফ, এত জোরে কেউ কথা বলে! আমি এই বাসা থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার মাকে আমি কি বলতাম বল? ঝগড়া করতাম? আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে জানো? ও, তোমার মা একাই কষ্ট করেছে। আমার মা আমাকে ফ্রিতে বড় করেছে, তাই না? না, আর নেওয়া যাচ্ছে না। আমি উঠে স্টাডি রুমে গেলাম। নীলা আমার স্ত্রী বারান্দায় বসে বই পড়ছে আর দোল খাচ্ছে। হালকা সাউন্ডে রবীন্দ্রসঙ্গীত বাজছে পাশে। আহ, দেখেই শান্তি লাগছে। মেয়েটা এত লক্ষ্মী। গত বছর আম্মার করোনা হলো। মেয়েটা একা হাতে আম্মার সমস্ত দেখাশোনা করছে। আম্মা নিজে উঠে দাঁড়াতে পারতো না। তার প্রস্রাব পায়খানা সে পরিষ্কার করেছে, ডায়পার বদলে দিয়েছে। এমার্জেন্সি সিচুয়েশনে কখনো কারো জন্য বসে না থেকে নিজে থেকেই সব ব্যবস্থা নিয়েছে। অথচ কোনো দিন তার কোনো অভিযোগ নেই। প্রেমে গদগদ হয়ে তার কাছে গিয়ে বললাম, দেখছো ব্যাপারটা, কি বিশ্রীভাবে ঝগড়া করছে ওরা। এটা কোনো ভদ্রলোকের কাজ বলো তো? নীলা বই থেকে মুখ না তুলেই বলল, অভদ্রতার কি পেলে? অভিযোগ বিরক্তি যা আছে তা প্রকাশ করছে মাত্র। আজকালকার মেয়েরা সব কিছুতেই অভিযোগ করে। একটু মানিয়ে চলার ধৈর্য নেই তাদের। শ্বশুর শাশুড়িকে তো মা বাবা ভাবতেই পারে না, মনে করে তারা তাদের শত্রু। কি তোমার আমার কখনো এমন হয়েছে বলো? আমার মা আর তোমাকে তো বউ শাশুড়ির কম মা মেয়ে বেশি মনে হয়। মাকে তুমি কত ভালোবাসো, কত খেয়াল রাখো মায়ের। নীলা এবার বই থেকে মুখ তুলে বলল, তোমার সত্যি মনে হয় আমি তোমার মাকে ভালোবাসি? বুকে একটা সজোরে ধাক্কার মতো খেলাম। কি বলছে নীলা? মজা করছে নাকি? চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ একেবারে স্থির, নিস্তরঙ্গ, যেখানে কোনো আবেগ নেই, ভাষা নেই, শুধু একটা প্রশ্ন। আমতা আমতা করে বললাম, কি বলছো তুমি? নীলা হাতের বইটা বন্ধ করে পাশে নামিয়ে রাখলো। বারান্দার গ্রিল বেয়ে ওপরের দিকে উঠে যাওয়া মানি প্ল্যান্টের কাছে গিয়ে দাঁড়িয়ে আমাকে বলল, মনে পড়ে সৌমিক, আমার বাবা যেদিন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে একবার আমাকে দেখতে চাইছিলেন? সেদিন তোমার মা সাফ জানিয়ে দিলেন, আজ কোথাও যাওয়া যাবে না। বাড়িতে জামাইরা আসবে, আত্মীয় কুটুম আসবে, বউকে বাড়িতেই থাকতে হবে। সেখানে যাবার পরশুদিন যাবে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম, অসহায়ভাবে তোমার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সেদিন তুমি কিছুই বলনি। আমার বাবা সে রাতে মারা গেলেন আমাকে না দেখেই। সেদিন তোমরা আমার হৃদয়ে
কত বড় আঘাত দিয়েছ কখনো ভেবে দেখেছো সেটা? দেখোনি না? অথচ আমি ছাড়াও আরও 3জন বউ বাড়িতে ছিল সে সময়। আমি না থাকলে বাড়ির জামাইদের আপ্যায়নের কোনো সমস্যা হতো না। তারপর আমার সদ্য বিধবা মায়ের সাথে তুমি আমাকে একটা রাতও থাকতে দাওনি, কারণ তোমার মায়ের প্রেসার বেড়েছে। একবারও তোমার মনে হয়নি তোমার মা তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, আমার মাও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ? বাবার কুলখানিতে এসে তোমরা কি করেছিলে মনে আছে সৌমিক? তোমাদের জন্য কোনো আলাদা করে গরুর মাংস ভুনা পোলাও করা হয়নি। তা নিয়ে সে কি তুলকালাম কাণ্ড! তোমার বাবা অত মানুষের সামনে আমাদের ছোটলোক ফকির বলে অপমান করেছিলেন। সেদিনও দেখলাম তুমি চুপ ছিলে, উল্টে আমায় বলেছিলে তোমাদের কাছে টাকা নেই, আমাকে বলতে পারতা, আমি মাংস কিনতাম। ঠিক সেদিন থেকে তোমার ওপর আমার সব অভিযোগের ইতি টেনেছি। এগুলো তো অনেক পুরনো বিষয়, এখনও কেন মনে রেখেছ? আসলে তখন আমিও বুঝিনি মা বাবা এমন কেন করছে। আমি কিছু বলতেও পারিনি। অপরাধীর সুরে কথাগুলো বললাম। নীলা আবার বলতে শুরু করলো। প্রথমবার যখন বুঝলাম আমি মা হতে চলেছি, সেদিনও তোমার প্রতি গাঢ় ভালোবাসা অনুভব করেছিলাম। ভেবেছিলাম পুরনো সব কিছু ভুলে যাব। কিন্তু তোমার মা এসে বলে গেলেন, বাচ্চা পেটে আসছে ভালো কথা, কিন্তু আমার ছেলে কোনো টাকা দিতে পারবে না, সব খরচ তোমাকেই দিতে হবে বৌমা। তুমি জানতে আমার প্রেগনেন্সি কত কমপ্লিকেটেড ছিল, তবু তুমি আমার পাশে এতটুকুও ছিলে না। মায়ের কথা শুনে একবার আমায় মারতেও এসেছিলে, কারণ আমি বলেছিলাম 7 মাসের পেট নিয়ে লম্বা জার্নি করে তোমাদের গ্রামে যাওয়া সম্ভব না আমার। তোমার মায়ের কথা শুনে আমাকে চেক আপে যেতে দিতে না, আমি জোর করেই যেতাম। ঠিক সেই সময় থেকে তোমাকে, তোমার মাকে আমি সম্মান করি না, ভালোবাসি না সৌমিক। তুমি পাগল হয়ে গেছো নীলা? কী সব যা তা বলছো? আমি কি তোমায় ভালোবাসি না? আমাদের সন্তানকে কি আমি কখনো ভালোবাসি না? আমার সাথে তোমার এতই সমস্যা, তাহলে আছো কেন আমার সংসারে? চলে যাওনি কেন তুমি? তোমার সবচেয়ে বড় সুবিধা কি জানো? তুমি এই পুরুষ শাসিত সমাজে পুরুষ হয়ে জন্মেছ। আমার অনেকবার মনে হয়েছে তোমাদের ছেড়ে আমি চলে যাই, তাহলে হয়তো আমি বেঁচে যাব। কিন্তু এই সমাজ তো আমাকে বাঁচতে দেবে না। সমাজ যদি এত নোংরা না হতো, যদি মেয়েদের স্বাভাবিকভাবে বাঁচতে দিত, তবে নিশ্চিত থাকো এদেশের বেশিরভাগ সংসার ভেঙে যেত না। আর ভালোবাসা, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তোমার অফিস কলিগ, বন্ধু বান্ধবী সবাই জানে তুমি খুব বউ পাগল। আচ্ছা বলো তো, শেষ কবে তুমি আমাকে বই কিনে দিয়েছো? কবে আমাকে বলেছো নীলা চলো আজ বৃষ্টিতে ভিজি? কোন দিন আমার মাকে নিজের মা ভাবতে পেরেছো? কোন দিন আমার মায়ের শরীর কেমন, একা একা বাড়িতে কিভাবে আছে জানতে চেয়েছো? কোন দিন আমার শরীর কেমন সেটা তুমি জানতে চেয়েছো? তুমি তো বলতেও পারবে না এখন আমি কয়টা ওষুধ খাই, কি ওষুধ খাই, কোন ডাক্তার দেখাই। তুমি আমার সম্পর্কে কিছুই জানো না সৌমিক। আরও অনেক ঘটনা আছে, আরও অনেক অপমান আমি সহ্য করেছি, সেসব বলে শেষ করা যাবে না। আর বলেই বা লাভ কি? ধুর, তুমিও দেখি পাশের ফ্ল্যাটের মতো শুরু করে দিলে নীলা তাচ্ছিল্যের হাসি হেসে বলল। ওরা অনেক সুখী জানো তো, তারা ঝগড়া করে, অভিযোগ করতে পারে, অধিকার থাকলেই অভিযোগ করা যায়।
কথাটা যেন তীরের মতো বিঁধল আমার বুকে। নীলা কোনো অভিযোগ করে না, তবে কি নীলা আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার দিকে পিঠ দিয়ে। চাইলেই তাকে ছুঁতে পারি, কিন্তু পারছি না। কি যেন একটা বিশাল দেওয়াল আমাদের মাঝে, যে দেওয়ালের প্রতিটা ইট আমি নিজের হাতে গেঁথেছি, একটু একটু করে নিজের অজান্তে। এ দেওয়াল আমি ভাঙবো কী করে? এ দেওয়াল আমি ভাঙবো কী করে? আজকের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।